আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের গল্পটা শুধুমাত্র ভয়ের না, আজকের গল্পটা আপনার ভেতরের আত্মাকে কাঁপিয়ে দেবে। আর এই মুভির ভিতরে থাকা ভয়ঙ্কর ভয়ঙ্কর টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। আজকে আমরা এক্সপ্লেন করব ইন্দোনেশিয়ার এই যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর মুভিগুলোর একটি। তাই যারা দুর্বল হৃদয়ের আছেন তারা এই মুভির এক্সপ্লেন দেখা থেকে বিরত থাকুন। জঙ্গলের মাঝে এমন একটি অভিশপ্ত গ্রাম যেখানে একটা দম্পতি গিয়ে ফেসে যায়, আর সেই গ্রামেরই অভিশাপ ও কালো জাদু নিয়ে তৈরি করা হয় এই মুভিটি। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা বিমু আর শ্রী নামের এক দম্পতিকে দেখতে পাই। বিমু একজন স্কুল টিচার, আর তাকে ইন্দোনেশিয়ার একটি খুবই প্রত্যন্ত গ্রামে ট্রান্সফার করা হয়, আর এই জন্য তারা দুজনেই সেই গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর তখনই তাদের সেখান থেকে নিতে সেই গ্রামের একজন স্থানীয় বাসিন্দা আসে। এরপর তারা সেই গাড়িতে করে সেই গ্রামে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। আর যাওয়ার সময় ড্রাইভার জুন বিমুকে জানায় তারা যেই গ্রামে যাচ্ছে সেই গ্রামে একটা বিশাল বড় বন্যা হয়েছিল, তাই সেখানে প্রচুর মানুষ মারা যায়। আর সেখানে যে স্কুল আছে তা জুন আগে জানতো না। তখন বিমু জানায় সেখানে একটা স্কুল আছে, আর রেকর্ড অনুযায়ী সেই স্কুলের শিক্ষার্থী মাত্র 9 জন, আর সেই স্কুলে শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছে। এরপর জুন বিমুকে জানায় আসলে গ্রামটা ভীষণ অদ্ভুত, আর এই গ্রামের লোকেরা বাইরের দুনিয়া থেকে একটু অন্যরকম ভাবে চলাফেরা করে। আর তাদের এই কথোপকথনের মাঝেই শ্রী একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর গাড়ির জানালা দিয়ে বাইরের একজন উড়ন্ত মহিলার মাথা দেখতে পায়। আর হঠাৎই সে জোরে চিৎকার করে ওঠে। আর তখন বিমু তাকে শান্ত করে বলে, তুমি হয়তো ভুল দেখেছো। কিন্তু শ্রী তাকে জানে, না, আমি ঠিক দেখেছি, শরীরবিহীন একটি মাথাকে আমি বাইরে উড়তে দেখেছি। তখন অন্যরা তার কথা বিশ্বাস করছিল না। আর হঠাৎই তখন শ্রীর প্রচুর বমি পাচ্ছিল, তাই গাড়ি থামিয়ে বিমু তার স্ত্রীকে নিয়ে বাইরে নামে। আর শ্রী তখন অনেক বমি করছিল। আর তখনই জঙ্গলের ভেতর থেকে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছিল। তখন তারা লক্ষ্য করে এটি একটি কফিনের লাশ, আর কফিনটা আক্রমণাত্মক ভাবে তাদের দিকে এগিয়ে আসছিল। আর এই জন্য তারা ভয় পেয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে পালাতে চাচ্ছিল, কিন্তু গাড়িটা তখন স্টার্ট নিচ্ছিল না। তখন জুন বিমুকে বলে রক্ত মাংসের কিছু যদি আপনাদের কাছে থাকে তাহলে তাকে দিতে, কিন্তু নয়তো ডিম দিলেও হবে। তখন শ্রী জুনকে কিছু সিদ্ধ ডিম দেয়, আর জুন সেই ডিমগুলো কফিনের সামনে ফেলে দিলে তখনই গাড়ি স্টার্ট নেয়, আর তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি সেই কফিনটা এমনি এমনি খুলে যায়, আর কফিনের ভেতর থেকে একটা লাশের হাত বেরিয়ে আসে। এর পরবর্তী সিনে আমরা দেখি তারা একটা গ্রামে গিয়ে পৌঁছেছে, আর সেখানেই তারা খাওয়া দাওয়া করে। আর বিমু তখন রাতের ঘটনার জন্য স্ত্রীকে সান্ত্বনা দেয়। আর বিমু তখন জুনকে জিজ্ঞেস করে এটা কি ছিল। তখন জুন জানায় এটা একটা উড়ন্ত কফিন, আর এখানে অনেক উড়ন্ত কফিন দেখতে পাওয়া যায়। জুন আরো জানায় এই গ্রামে কেউ মারা গেলে তাকে দাফন করা হয় না, বরং কফিনে রেখে গাছে ঝুলিয়ে রাখা হয়। এরপর বিমু জিজ্ঞেস করে এটা কেন তাদের ধাওয়া করছিল। জুন তখন বলে যারা কালো জাদু করে তারা এই লাশগুলোকে ব্যবহার করে, তাই এই লাশগুলো কফিন নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ায়, আর কাউকে পেলেই তাকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে আবারও যাত্রা শুরু করে। আর বিমু তখন স্ত্রীকে বলে তুমি তোমার খালার বাসায় চলে যাও, আমাদের আগের মতো ভুল করা ঠিক হবে না। কিন্তু শ্রী জানায় সে বিমুর সাথে যাবে। এরপর তারা সেই গ্রামের একজন লোক আর সেই স্কুলের একজন শিক্ষক তাদের নিতে আসে, আর সেই গ্রামের প্রধান তাদের নিতে একটি নৌকা পাঠায়। আর এখানে তেনজিং জানায় তাকে একজন অন্য স্কুলে পড়াতে যেতে হবে, তাই সে তাদের সেখানে বিদায় জানায়। এরপর তেনজিং সেই লোকটাকে জিজ্ঞেস করে আসার সময় কোনো কিছু হয়েছিল কিনা। তখন জুন তেজিংকে বলে প্রথমে কোয়েং, পরে সেই উড়ন্ত কফিনটা তাদের পিছু নিয়েছিল। তখন তেজিং বলে এখন তো শুরু, তাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। তার আসার পূর্বাভাস বহুদিন ধরেই চলছিল। কার আসার কথা জুন জিজ্ঞেস করলে তেজিং বলে অন্য গ্রামের কোনো মহিলার, মানে এখানে স্ত্রীর কথা বলা হচ্ছে। এরপর তাদের নিতে আসা লোকটা তাদের গ্রামের ঘাটে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, আর বাকি রাস্তা তারা পায়ে হেঁটে যাচ্ছিল। যাওয়ার পথে তারা গাছের সাথে বাঁধা প্রচুর কফিন দেখতে পায়, আর এই দৃশ্য দেখে স্ত্রী ভীষণ ভয় পাচ্ছিল। বিমতাকে শান্ত করে সামনের দিকে এগোতে শুরু করে। কিছু দূর এসে তারা একজন বৃদ্ধ মহিলার কাছে পথ জিজ্ঞেস করে, কিন্তু সেখানে থাকা আরেকজন লোক তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, আর বৃদ্ধা তাকে আঙুল দিয়ে পথ দেখিয়ে দেয়। এরপর তারা দুজনে সেই স্কুলের সামনে গিয়ে পৌঁছায়, আর সেখানে সেই স্কুলের প্রধান শিক্ষক তাদের স্বাগত জানায়, আর তাদেরকে তাদের থাকার ঘর দেখিয়ে দেয়। আর তাদের ঘরের পাশে তেজিং এর ঘর ছিল। আর রাতের বেলায় খাবার খাওয়ার সময় কাসমো তাদের জানায় এই গ্রামে একটা ভয়াবহ বন্যা হয়েছিল,
তাই এই স্কুলে মাত্র 7-8 জন ছাত্র আছে, আর বাকি ছাত্ররা সেই বন্যাতেই খুবই করুণভাবে মারা যায়। আর এই বন্যার পর অনেকে এখান থেকে চলে গেছে, তাই এই গ্রামের যেই বাচ্চারা আছে তাদের আমাদেরই এখন গড়ে তুলতে হবে। আর এই কথা বলতে বলতে তারা ভুলে যায় এই গ্রামে একটা প্রথা আছে, খাবার খাওয়ার শেষে কিছু খাবার বাইরে ছিটিয়ে দিতে হয়, কারণ তারা বিশ্বাস করে যা তারা প্রকৃতি থেকে নিয়েছে তা প্রকৃতিকে ফিরিয়ে দিতে হবে। এরপর কাসনো যাওয়ার সময় বলে শ্রী যদি চায় তাহলে সেও এখানে স্কুলে পড়াতে পারে বাচ্চাদের, এতে করে তারও এখানে মন বসে যাবে। এরপর বিমু কাসনোকে এগিয়ে দিতে যায়, আর তখন শ্রী ঘরে একটা অদ্ভুত কিছু উপলব্ধি করছে। তখনই আমরা বাইরে সেই কাটা মাথাটিকে দেখতে পাই। অন্যদিকে বিমু কাসনোকে বলে জঙ্গলে তারা এক বৃদ্ধ দম্পতিকে দেখেছিল, আর তারা হয়তো শ্রীকে নজরে রাখছে। এই কথা শুনে কাসনো হেসে বলে তাদের নাম ফালান আর দাম্ভি। তাদের ছেলে মেয়ে হঠাৎ করে হারিয়ে যায়। এরপর থেকে গ্রামের লোকেরা তাদের এড়িয়ে চলে, কারণ গ্রামবাসীরা মনে করে দাম্ভি কালো জাদু করে, আর তার জন্য গ্রামে সেই বন্যাটি এসেছিল। এরপর রাতে ঘুমানোর সময় বিমু কিছুর একটা শব্দ শুনতে পায়, আর সে ভয়ে ভয়ে দরজা খুলতেই বাইরে দাম্বিকে দেখতে পায়। আর এরপর সে ঘরে ঢুকে স্ত্রীর পেটে হালকা স্পর্শ করে আর সেখান থেকে চলে যায়। এতে করে শ্রী আর বিমু কিছুটা ভয় পায়। পরের দিন স্কুলে বিমু কাসনোকে সব ঘটনা খুলে বলে, কিন্তু সে বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বলে দাম্বি এখানে আসা লোকদের সাথে এমনই করে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। এরপর কাসনো তাদের দুজন লোকের সাথে পরিচয় করায়, আর তাদের মধ্যে একজনকে আমরা আগেই দেখেছি, সে জঙ্গলে অদ্ভুতভাবে বিমু আর শ্রীকে দেখছিল। এরপর শ্রী ক্লাসে পড়ানোর সময় হঠাৎ করে ক্লাসে মৃত শিশুদের ভূতগুলোকে দেখতে পায়, এই জন্য সে ভীষণ ভয় পায়। এরপর সে বাড়িতে এসে সবকিছু বিমুকে জানায়। বিমু তখন বলে কাসনো যা বলেছিল তা মনে রাখতে, আর তাকে চিন্তা করতে নিষেধ করে। এরপর বিমু সেখান থেকে চলে যায়। এরপর শ্রী একটা শব্দ শুনতে পায়, আর ভিতরে গেলে একটি পর্দার আড়ালে একটা ছায়া দেখতে পায়, আর পর্দা সরতেই সেখানে সে কিছুই দেখতে পায় না। এরপর রাতের বেলায় শ্রী বিমুকে বলে তার মনে হয় কেউ তাদের সবসময় নজরে রাখছে। তখন বিমু শ্রীকে বলে এসব চিন্তা না করতে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। এর পরের দিন বিমু ক্লাস নিচ্ছিল, আর দাম্বি সেই স্কুলের আশেপাশে ঘোরাঘুরি করছিল। আর তখনই ক্লাসরুম থেকে একটা ছাত্রের চিৎকার আওয়াজ শুনতে পাওয়া যায়। তাই তারা সেই রুমের ভিতরে যায়, আর দেখে সে স্লিং এর উপরে উঠে যাচ্ছে। বিমু তখন দেখার জন্য উপরে উঠলে সেই মেয়েটাকে ভীষণ ভয়ঙ্কর রূপে দেখতে পায়, আর সে ভয়ে সেখান থেকে নিচে পড়ে যায়। আর তখনই তারা স্ত্রীর চিৎকার আওয়াজ শুনতে পায়, আর সেই রুমের দিকে গেলে তারা দেখে সেই রুমটা ভিতর থেকে লক করা, আর একটা ছাত্রী ভয়ঙ্কর শয়তানের মতো করে, আর বাকি আত্মাগুলো তার পেটের দিকে ইশারা করে তার দিকে এগিয়ে যাচ্ছে, আর বলছে তোকে বলি দিতে হবে। আর এই জন্য স্ত্রী তখন ভীষণ ভয় পায়, আর সেই মেয়ে আর স্ত্রী দুজনেই একসাথে অজ্ঞান হয়ে যায়। এরপর বিমু ক্লাসে ঢুকে স্ত্রীর জ্ঞান ফেরালে স্ত্রী বলে তার পেট ভীষণ ব্যথা করছে। এই কথা বলে সে আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা রাতের সিন দেখতে পাই। স্ত্রী তখন ঘুমিয়েছিল, আর তখনই সেখানে কুয়েন চলে আসে, আর এই কুয়েন আর কেউ না, দাম্বি ছিল। আর স্ত্রী তখন চিৎকার করলে সেখানে বিমু চলে আসে, আর স্ত্রী ঘুম থেকে জেগে ওঠে। এর মানে স্ত্রী এতক্ষণ একটা দুঃস্বপ্ন দেখছিল। পরের দিন সকালবেলা কাসনো এসে বলে স্কুলে যা ঘটেছিল তার জন্য শিশুরা ভীষণ ভয় পেয়েছে, তাই আজকে স্কুল বন্ধ থাকবে। তাই তাদের আজকে স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আজকে গ্রামের প্রধান আপনাদের সাথে দেখা করতে চেয়েছে, তাই তারা গ্রাম প্রধানের সাথে দেখা করতে যায়। এরপর সে বিমু আর স্ত্রীকে একটা জাদুকরের কাছে নিয়ে যায়। সে স্ত্রীর হাত ধরে বলে দেয় সে গর্ভবতী। এই কথা শুনে স্ত্রী কিছুটা অবাক হয়ে যায়, কারণ স্ত্রী নিজেও জানে না যে সে প্রেগনেন্ট। স্ত্রী খুশি হলো। গ্রামের সেক্রেটারি তখন বলে স্ত্রী গর্ভবতী, এই কথা আগেই তাদের জানানো উচিত ছিল। তখন বিমু জিজ্ঞেস করে কেন? তখন মিনা বলে এই গ্রামে একটা ভবিষ্যৎবাণী আছে যে অন্য গ্রাম থেকে একটা গর্ভবতী মহিলা আসবে, আর তার পেটের সন্তানের ভ্রূণ থেকে এই গ্রামে থাকা শয়তান তার শক্তি সঞ্চার করবে, আর তার ক্ষমতা বৃদ্ধি করবে, আর সেই শয়তান এই গ্রামকে ধ্বংস করে দিবে। এরপর মিনা বলে সে যতটুকু পারে তাদের সাহায্য করবে। এরপর সে কিছু পান পাতা সিদ্ধ করে একটি রিচুয়াল শুরু করে, আর হঠাৎ স্ত্রী অজ্ঞান হয়ে যায়। আর জ্ঞান ফিরে আসলে আমরা দেখি স্ত্রীকে শয়তানটা বশে নিয়ে নিয়েছে। মিনা তাকে শান্ত করার বহু চেষ্টা করছিল, আর তখনই হঠাৎ বাইরের আবহাওয়া পরিবর্তন হয়ে যায়, যেন মনে হচ্ছিল ভবিষ্যৎবাণীটা সত্য হয়ে যাচ্ছে। মিনা স্ত্রীকে তখন অনেক কষ্ট করে নিয়ন্ত্রণে এনে পানের পাতা দিয়ে রিচুয়াল করা পানি পান করে সুস্থ করে তোলে। আর সেই দিন রাতের বেলা সেক্রেটারি গ্রামের সবাইকে বলে অবস্থা খারাপ হওয়ার আগেই তাদের সবকিছু থামাতে হবে। আর দাম্বি হলো কুয়েন, আর তার হাজবেন্ড তাকে রক্ষা করছে। দাম্বি যদি একবার তার শক্তি পেয়ে যায় পুরো গ্রামকে দাম্বি ধ্বংস করে ফেলবে, তাই দাম্বিকে আগেই থামাতে হবে। প্রথমে গ্রাম প্রধান দাম্বিকে হত্যা করতে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়।
এই জন্য সেদিন রাতে তারা দাম্বিদের বাড়িতে যায়, কিন্তু সেখানে তারা কাউকে খুঁজে পায় না। অন্যদিকে বিমুরা বাড়ি ফিরে যায় আর সেখানে তখন তেজিং চলে আসে। আর এখানে আমরা জানতে পারি সেও কিছুটা কবিরাজি জানতো। সে স্কুলের প্রধান শিক্ষককে জানায় সে স্কুলের চারিপাশে বন্ধ করে রেখেছিল আর সকল বাচ্চাদের সে সুরক্ষার জন্য তাবিজ দিয়েছিল। তবুও একটা মেয়েকে সেই শয়তানটা বশে নিয়েছিল। তেজিং তখন বলে শয়তানটা তার চিন্তার চেয়েও বেশি শক্তিশালী। আর তখনই সেখানে বিমু চলে আসে আর তেজিং এর কাছে তার স্ত্রীর জন্য একটা তাবিজ চায়। কিন্তু তেজিং তখন বলে সে কোন রকম তাবিজ দিতে পারবে না। তার কাছে কুয়েং এর চুলও ছিল, যা আসল কুয়েং এর কাছে গেলে নড়াচড়া করত। আর এই চুল সেই বিছানায় পাওয়া যায় যেখানে কুয়েং তার সন্তান আর স্ত্রীকে মেরে ফেলেছিল। তেজিং আগে থেকে সবকিছু জানতো, তাই সে বিমু আর তার স্ত্রীর জন্য অনেক চিন্তিত ছিল। বিমু সবকিছু জানার পর সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু তেজিং এখানে জানায় রাতে তোমরা কোনো নৌকা পাবে না কাল সকাল ছাড়া। এই কথা বলে তেজিং তাদের ঘরের চারপাশে রক্ষা কবচ পুঁতে দেয় আর তাদেরকে ঘর থেকে রাতে বাইরে বের হতে নিষেধ করে দেয়। গভীর রাতে তারা বাড়ির চারপাশে অস্বাভাবিক আওয়াজ শুনতে পায় আর বিমু তখন বাইরে কুয়েংকে উঠতে দেখে। আর তখন তাদের ঘরটার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে আর এই জন্য তারা তখন ভীষণ ভয় পায়। আর তখনই কুয়েং চিৎকার করে উঠলে তারা আরো বেশি ভয় পেয়ে যায় আর তারা সারা রাত ঘুমোতে পারে না। এর পরের দিন তারা চলে যাওয়ার সময় দেখতে পায় কেউ সেখানের ঘাটের নৌকাগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। আর এই গ্রাম থেকে বের হওয়ার একটাই মাত্র মাধ্যম ছিল নৌকা, তাই তারা এখন আর এই গ্রাম থেকে বের হতে পারবে না। আর হঠাৎই সেখানের লোকেরা অদ্ভুত আচরণ করতে শুরু করছিল। আর তখনই স্ত্রী সেখানে দাম্বিকে দেখতে পায় আর স্ত্রীর দিকে অদ্ভুতভাবে সে তাকিয়েছিল। আর বিমু যখন সেখানে স্ত্রীকে ডাক দেয় সে সেখানে স্ত্রীকে দেখতে পায় না, তাই সে তাড়াতাড়ি বাড়িতে যায় স্ত্রীকে খুঁজতে, কিন্তু স্ত্রীকে সে কোথাও খুঁজে পায় না। এরপর বিমু স্ত্রীকে খুঁজতে খুঁজতে স্কুলে যায়, কিন্তু স্ত্রীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আর তখনই বিমু সেখানে মায়াকে দেখতে পায় যে আগে স্কুলে পজেসড হয়েছিল। বিমু তখন তাকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করলে মায়া একদিকে ইশারা করে আর সেদিকে গিয়ে বিমু স্ত্রীর ওড়না আর একটা ব্রেসলেট খুঁজে পায় আর এটা সেক্রেটারির ব্রেসলেট। তাই সে তখনই সেক্রেটারির বাড়িতে যায় আর তাদের সাথে এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে স্কুলের প্রধান শিক্ষক এসে তাদের থামায় আর তখন বিমু তাদের সেই ব্রেসলেটটা দেখায় আর তখন সেক্রেটারি তার ব্রেসলেটটা বের করে দেখায়। তখন সবাই বুঝতে পারে এটা আসলে তেজিং এর ব্রেসলেট। তখন মিনা বলে সে যদি স্ত্রীকে কিডন্যাপ করে থাকে তাহলে সেই নৌকাগুলোতে আগুন লাগিয়েছে আর দাম্বি আর আলানকে সে কুয়েং এর জন্য সাহায্য করছে। আর এখন খুব তাড়াতাড়ি স্ত্রীকে খুঁজে বের করতে হবে আর এজন্য তারা একটা রিচুয়াল শুরু করে। আর সেখানে একটা ধোঁয়ার তৈরি হয়, সেই ধোঁয়ায় তাদের স্ত্রীর কাছে নিয়ে যায়। আর সেখানে পৌঁছলে কুয়েং তাদের ভয় দেখাতে শুরু করে আর বিমু তখন সেখান থেকে স্ত্রীকে নিয়ে তারা সবাই মিলে জঙ্গলের একটি ঘরে গিয়ে পৌঁছায়। মিনা তখন বুঝতে পারে কুয়েং তাদের অনুসরণ করছে, তাই মিনা সেই ঘরের চারপাশে রক্ষা কবচ স্থাপন করে ঘরের ভিতরে গিয়ে একটা রিচুয়াল করতে শুরু করে। আর স্ত্রীর জ্ঞান ফিরলে সে জানায় দাম্বি এর ব্যাপারে কিছু একটা বলবে। তখন মিনা তাকে বিশ্রাম নিতে বলে আর মিনা তখন বিমুকে বলে দাম্বি আবারও নিজের শক্তি ফিরে পেয়েছে, এখন তাকে যেভাবেই হোক শেষ করতে হবে আর এই কাজটা বিমুকে করতে হবে। মিনা তখন বিমুকে একটা ছুরি দিয়ে দাম্বির বাড়িতে পাঠায় আর অন্যদিকে মিনা স্ত্রীকে নিয়ে একটা রিচুয়াল করতে থাকে। বিমুরা দাম্বির বাড়িতে পৌঁছালে দাম্বি বিমুকে বলে সে এই গ্রামের একমাত্র কুয়েং না, এখানে আরো একজন কুয়েং রয়েছে। সে আরো বলে সে স্ত্রীর ক্ষতি না বরং তাকে বাঁচাতে চাইছিল, তোমাদের সবাইকে মিথ্যা বলা হয়েছিল। অন্যদিকে তেনজিং সেই ঘরের সামনে এসে পৌঁছায়, সে কুয়েংকে খুঁজতে ছিল। আর এখানে গল্পের আসল টুইস্ট রিভিল হয়, এই গ্রামে আসলে দুজন কুয়েং রয়েছে, একটা দাম্বি আরেকটা হলো মিনা। আর মিনাই এই সকল পরিকল্পনা করে আর সেই স্ত্রী আর তার সন্তানের বলি দিয়ে নিজের শক্তি সঞ্চার করবে। আর এখানে আমরা জানতে পারি দাম্বি স্ত্রীর পেটে হাত রেখে একটি রক্ষা বলয় তৈরি করে যাতে কেউ তাদের ক্ষতি করতে না পারে, কিন্তু মিনা সেই বলয় সরিয়ে স্ত্রীকে মারতে যাচ্ছিল। আর তখন সেখানে তেজিং মিনাকে আটকাতে যায়, কিন্তু মিনা তাকে সেখানেই হত্যা করে ফেলে। আর মিনাই তার স্ত্রী আর সন্তানকে পূর্বে হত্যা করেছিল। আর দাম্বি তখন বিমুকে সবকিছু বলে আর সকল কিছু বুঝিয়ে দেয়। তখন বিমু মিনার সাথে লড়াই করতে চলে যায় আর কুয়েংও তখন স্ত্রীকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যায়। এরপর মিনা আর দাম্বির মধ্যে তখন ভীষণ ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় আর সেই ঘরটাতে আগুন লেগে যায়। তখনই তেনজিং মারা যাওয়ার আগে স্ত্রীকে সেই ঘর থেকে বের করে নিয়ে আসে আর বিমুকে মিনার চুল দেয় যেন সে তার দেহ খুঁজে বের করে সেটিকে ধ্বংস করতে পারে। বিমু চুলগুলো নিয়ে তার দেহের কাছে গেলে মিনার কুয়েং সেখানে চলে আসে আর অনেক কষ্টে সে কুয়েং এর দেহটি খুঁজে পায়।
আর দেহটিকে তখন উড়ন্ত কফিনগুলো ঘিরে ধরে, আর সেই কফিন থেকে লাশগুলো বেরিয়ে বিমুর উপর আক্রমণ করতে থাকে। আর বিমু তখন হাল না ছেড়ে অনেক কষ্টে সেই দেহটিকে আগুনে ফেলে দেয়, আর এই জন্য কুয়েং মিনা তখন দুর্বল হয়ে যায়। আর এর সুযোগ নিয়ে বিমু তখন মিনার হৃদয়ে আঘাত করলে মিনা সেখানে পুরোপুরি মারা যায়। এরপর সবকিছু রীতিমতো ঠিক হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি সবকিছু ঠিক হয়ে গেছে, আর বিমু স্ত্রীর আর পরবর্তীতে কোন রকম সমস্যা হয় না। এখানে আমরা জানতে পারি গ্রামে যে বন্যা হয়েছিল সেটা মিনার কারণে হয়েছিল। এরপর তারা জানালার বাইরে দাম্বি আর ফালানকে দেখতে পায়। তখন সেখানে প্রধান শিক্ষক চলে এসে জানায় সেদিন রাতে দাম্বি আর ফালান দুজনেই মারা গিয়েছে। আর এখানে বিমু আর স্ত্রী বুঝতে পারে দাম্বি আর ফালান অন্য জগৎ থেকে এসে তাদের এখনো প্রোটেক্ট করছে। এরপর আমরা একটি পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই একজন মহিলা, সে কালো জাদুর মাধ্যমে কুয়েং মিনার মাথাটিকে আবারও জীবিত করে তুলেছে। এর মানে সে আবারও তার তাণ্ডব শুরু করবে। আর এই ভয়ঙ্কর মুভিটা এখানেই এক পুরো রহস্য নিয়ে শেষ হয়। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে অন্য কোনো মুভি এক্সপ্লেন নিয়ে। ততক্ষণ ফিল্ম রিলেটেড বাংলা চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।